পুলিশের পক্ষ থেকে বলা হইল যে মেঘালয় পুলিশ শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করছে। পরবর্তীতে মেঘালয় পুলিশ প্রত্যাখ্যান করলো যে তারা এই ধরনের কাউকে গ্রেফতার করে নাই। সর্বশেষ একটাই কথা, শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, এই খুনের যারা পরিকল্পনা করেছে, খুনে যারা সহায়তা করেছে এবং এখন পর্যন্ত খুনিদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে লালন পালন করার চেষ্টা করছে, তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করা হোক। এর বাইরে আমাদের আর কোনো দাবি দেওয়া নেই। একটা কথা বলি, সেটা হচ্ছে যে তাদেরকে অতি দ্রুত দেশে ফিরিয়ে এনে এর পিছনে কারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ পূর্বক বিচারের মুখোমুখি করা হোক। শরীফ ওসমান হাদির এটা নিয়ে প্রতিবেশী দেশ ও বিএনপির যৌথ নাটকীয়তা দৃশ্যপটে আসছে। আপনারা যেটা দেখছেন যে পশ্চিমবঙ্গে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়েছে, সাধারণ সহজ সরল নাগরিকদের মধ্যে খুশির বন্যা, কিন্তু আসলে এগুলো আরেক ষড়যন্ত্রের আলামত। আজকে ইন্ডিয়াতে হাদির খুনি ফয়সাল করিম গ্রেফতার হয়েছে। এখন আপনি বলেন তো, ইউনূসের সরকার এতদিন ক্ষমতায় ছিল, কিন্তু এতদিনে সে কেন গ্রেফতার করতে পারে নাই? আর যখন একটা নির্বাচিত সরকার আসলো, তার 20 দিনের মধ্যে কেন হাদির খুনি গ্রেফতার হয়ে গেল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা সকলে অবগত আছেন যে গতকাল শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি শুটার ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্কফোর্স তাদেরকে গ্রেপ্তার করে বনগাঁও এলাকা থেকে। বনগাঁও সীমান্তবর্তী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বলা হচ্ছে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল এবং অবৈধভাবে অনুপ্রবেশের কারণেই তাদেরকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। এরপর থেকেই দেশে যে মানুষের একটা বহুদিনের চাওয়া ছিল যে হাদি হত্যার প্রধান আসামি ফয়সালকে দেশে এনে ফিরিয়ে এনে তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে, তো একটা এই যে বিচারের আশা বলে না মনের ভিতর জেগেছে যে ন্যায় বিচারটা হয়তো পাওয়া যাবে। কলকাতার পুলিশ যেহেতু গ্রেপ্তার করেছে, আসামিকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে, তারা এত সহজে ছাড়া পাবে না। বাংলাদেশকে হস্তান্তর করবে ভারত যদি বাংলাদেশ জোর প্রচেষ্টা চালায়। কিন্তু অন্য কথা বলছে ইনকিলাব মঞ্চের বর্তমান মুখপাত্র আব্দুল্লাল জাবের। সে বলছে হাদি হত্যার বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। আসলে কি তাই? কেন এই কথা বলছে? শরীফ ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। সোমবার 9 মার্চ বিকেলে রাজধানীর শাহবাগে ওসমান হাদির খুনির গ্রেপ্তারের বিষয়ে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠনটির বর্তমান সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কি বলা হচ্ছে, তারা কেন এমনটা মনে করছে যে হাদি হত্যার বিচারের প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে, এবং ভারত থেকে কি ফিরিয়ে এনে সরকার এই ফয়সালকে শাস্তির মুখোমুখি করতে পারবে, কি মনে করছে ইনকিলাব মঞ্চ, সেটা আমরা শুনবো, তারপরে কথা বলবো। সর্বশেষ একটাই কথা, শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, এই খুনের যারা পরিকল্পনা করেছে, খুনে যারা সহায়তা করেছে এবং এখন পর্যন্ত খুনিদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে লালন পালন করার চেষ্টা করছে, তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করা হোক। এর বাইরে আমাদের আর কোনো দাবি দেওয়া নেই। একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই মনে করেন যে শহীদ ওসমান হাদি বা জুমা জাবেরকে থামিয়ে দিলে হয়তো ইনকিলাবের যে আজাদির যাত্রা সেইটা সম্ভবত থেমে যাবে। আপনাদেরকে একদম এই সরাসরি একটা ঘোষণা দিয়ে দিলাম, আপনারা পারলে ইনকিলাব মঞ্চের এই যাত্রাকে থামিয়ে দেখান, পারলে এটা থামিয়ে দেখান। একটা ঘোষণা দিয়ে যাই, ইনকিলাব মঞ্চ আগে যেই পরিমাণ কাজ করছে তার থেকে শতগুণ বেশি শক্তি নিয়ে, শতগুণ বেশি সাহস নিয়ে আগামীর দিনের রাজপথে তার দায়িত্ব পালন করবে। এতে ইনকিলাব মঞ্চের ভাই বোনদেরকে যদি শাহাদাত বরণ করতে হয়, তাদেরকে যদি অন্যায়ভাবে জেল জুলুমের শিকারও হতে হয়, তারা এইগুলোকে কোনোভাবেই পরোয়া করে না। আপনারা চেষ্টা করে দেখতে পারেন, ইনশাআল্লাহ কোনোভাবেই সফল হবে না। বাংলাদেশে যে ইনসাফের লড়াই শুরু হয়েছে, বাংলাদেশে যে আজাদির লড়াই শুরু হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে আন্দোলন শুরু হয়েছে, সীমান্ত সুরক্ষার ব্যাপারে বাংলাদেশের জনগণ যেভাবে সমস্বরে আওয়াজ উঠাচ্ছে, সেইগুলোকে কোনোভাবেই আধিপত্যবাদ দিয়ে রুখে দাঁড়ানো যাবে না। আমরা বাংলাদেশের জনগণ যতদিন পর্যন্ত আমাদের দেহে প্রাণ রয়েছে, ততদিন পর্যন্ত আমাদের সার্বভৌমত্বের ব্যাপারে, আমাদের স্বাধীনতার ব্যাপারে, আমাদের ইনসাফের ব্যাপারে কথা বলে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ,
ইনকিলাব জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। একটা বিষয় বললেন যে জুমাকে নিয়ে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখছি যে তাকে হচ্ছে বলছে যে শিবির তাকে হচ্ছে হাবিকে দিকে হত্যা করেছে আর তার পরিকল্পনায় হচ্ছে এটা হয়েছে। এই বিষয়টা একটু বলবেন। প্রথমত আপনারা জানেন যে মানে আওয়ামী লীগের সবাই তো এখন বর্তমানে পলাতক রয়েছে, তার তো আর কোনো কাজ নাই, তার তো সারাদিন ওই ফেসবুক, তার তো সারাদিন ওই ইউটিউব এইগুলো নিয়েই কাজ, সে তো রাস্তায় বের হইতে পারতেছে না। সুতরাং সে যেই কাজটা করতেছে বারংবার রিপোর্ট দিয়ে আমাদের আইডিগুলো নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। ইতিপূর্বে একবার আমার আইডিতেও আমি বেশ কিছুদিন লগ ইন করতে পারি নাই, এবং আমাদের বিভিন্ন ভাই বোন এবং ইনকিলাব মঞ্চের পেজগুলো তাদের অত্যাধিক রিপোর্টের কারণে আমাদের এগুলোতে লগ ইন করতে আমাদের সমস্যা হচ্ছিল। একটা কথা আপনাদেরকে আরেকটা জানাই, পুলিশের কাছে আমাদের যেই ফোনগুলো রয়েছে, যমুনার সামনে থেকে আমাদের যেই ফোনগুলো তারা নিয়েছে, ওইখানে যেই আইডিগুলো লগ ইন করা ছিল, আস্তে আস্তে সেই আইডিগুলো হারিয়ে যাচ্ছে। সেইগুলোর নিয়ন্ত্রণ আমরা হারিয়ে ফেলছি। তাদের কাছে বারংবার অনুরোধ করা সত্ত্বেও তারা এখন পর্যন্ত আমাদের সেই ফোনগুলো আমাদের কাছে হস্তান্তর করছে না। তো আমাদের কাছে এটা অত্যন্ত আশঙ্কার বিষয় যে ভিতর থেকে কেউ এই কাজগুলো করবার চেষ্টা করছে কিনা। সেকেন্ড যেই ব্যাপারটা সেটা হচ্ছে, গতকালকে আপনারা জানেন যে ইফতারের পরেই আমরা এখানে শহীদ ওসমান হাদির যখন হত্যাকারীরা আমরা শুনতে পেয়েছি গ্রেপ্তার হয়েছে, তার পরবর্তী সময়ে আমরা একটা বিক্ষোভ মিছিল করেছি এবং রাজু ভাস্কর্যে গিয়ে আমরা বক্তব্যে বলেছি যে তাদেরকে অতি দ্রুত দেশে ফিরিয়ে এনে এর পিছনে কারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ পূর্বক বিচারের মুখোমুখি করা হোক। কিন্তু গতকাল থেকে এক ধরনের একটা প্রোপাগান্ডা দেখতে পাচ্ছি যে ইনকিলাব মঞ্চ নাকি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার হওয়ার পরে তারা নিশ্চুপ হয়ে গেছে। তাহলে এই যে মিছিল মিটিং এইগুলো তো আমরা দেখেছি আপনারা প্রচার করেছেন, তাহলে তারা কি এগুলো দেখতে পায় না, নাকি তারা দেখতে পেয়েও বধির হয়ে গেছে? আল্লাহ তাআলা একটা কথা কোরআনে একটা কথা বলছে যে পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন মানুষের অন্তরকে এমনভাবে মোহর মেরে দেওয়া হবে তখন তারা সত্যের পথে আর জীবনে চাইলেও আসতে পারবে না। আমার কাছে মনে হয় যে এই লোকগুলোর অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, তারা এখন আর সত্য দেখতে পায় না। জি, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কালকে থেকে যে প্রশ্নটা সবার মনে মনে চলছে, আমাদের এই আজকেও আপনারা সমাজ সমাজে বলেন যে জাতিসংঘের যে বিচার প্রক্রিয়াটা ওটাও চালু রাখতে বলবেন। আপনাদের যে সন্দেহের পিছনে বড় কারণটা কি? যদি কারণ নাম ধরে বললেন যে নেতারা ছিল, নেতাদের নির্দেশে অনেকে আপনাদের কটূক্তি করছে। তো অন্তর্বর্তীকালীন সরকারের টাইমে একটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল, বিএনপির টাইমে হত্যাকারীকে আমরা দেখতে পেয়েছি গ্রেফতার করা হয়েছে। তারপরও আপনাদের যে সন্দেহ যে বিচারিক প্রক্রিয়া নষ্ট হতে পারে বা জাতিসংঘের যেটা নির্বাচিত হচ্ছে, এই কারণটাকে যদি একটু পরিষ্কার করা যায়। এই কারণটা এর আগেও আমরা বেশ কয়েকবার পরিষ্কার করেছি। শহীদ ওসমান হাদিকে যেই দিন গুলি করা হয়েছে সেই দিন রাত 11টার সময় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে ফোন করে আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে ওই রাস্তার সিসিটিভি ফুটেজটা আমরা তাদেরকে দিতে পারবো কিনা। নাম্বার 1। নাম্বার 2, শহীদ ওসমান হাদি যখন শাহাদাত বরণ করেন তখন আমরা শহীদ ওসমান হাদির যখন তাকে কবরস্থ করবার পরে শাহবাগে অবস্থান করলাম, তখন আমাদের যে আন্দোলন যাতে শহীদ ওসমান হাদির হত্যার বিচারিক প্রক্রিয়াটা যাতে দ্রুত সম্পন্ন হয়, এই জন্য আমাদেরকে বলা হইল গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যে আপনাদের এইখানে যদি আপনারা অবস্থান করেন, আমরা খবর পাইছি যে এইখানে বোম ব্লাস্ট হইতে পারে, সুতরাং আপনারা বাসায় ফিরে যান। আপনারা যদি বাসায় না যান তাহলে আমরা বলবো যে আপনাদেরকে আমরা জানাইছিলাম কিন্তু আপনারা জান নাই, যার কারণে এই ঘটনা ঘটছে। নাম্বার 2। নাম্বার 3, চার্জশিট দাখিল হওয়ার কথা ছিল 7 তারিখ। 6 তারিখে ডিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এই চার্জশিট দাখিল করা হয় সংবাদপত্রের দিকে, কিন্তু আমরা এগুলোর ব্যাপারে কিছু জানি না। নাম্বার 4, এখন পর্যন্ত আমাদের সাথে যেই কোয়ার্ডিনেশন করে কাজগুলো করবার কথা ছিল যোগাযোগ করে, এখন পর্যন্ত আমাদের সাথে ওইভাবে যোগাযোগ করে মামলার কাজগুলো বাস্তবায়ন করা হচ্ছে না। আদালত আমাকে জিজ্ঞেস করছে যে কোন তদন্ত সংস্থা দিয়ে আপনি তদন্ত কার্যক্রম পরিচালনা করতে চান। এইটা তো রাষ্ট্র ঠিক করবে যে কোন তদন্ত সংস্থা দিয়ে তদন্ত করাইলে শহীদ ওসমান হাদির প্রকৃত হত্যাকারীরা ধরা পড়বে। নাম্বার 5, পুলিশের পক্ষ থেকে বলা হইল যে মেঘালয় পুলিশ শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করছে। পরবর্তীতে মেঘালয় পুলিশ প্রত্যাখ্যান করলো যে তারা এই ধরনের কাউকে গ্রেফতার করে নাই। নাম্বার 6, ডিবি পুলিশ যে চার্জশিট দাখিল করলো সেই চার্জশিটের মধ্যে তারা একজন ওয়ার্ড কমিশনারকে নিয়ে আসছে, যে ওয়ার্ড কমিশনারের সাথে শহীদ ওসমান হাদির যিনি গুলি করেছে সেই গুলিকারীর সম্পর্ক কি সেইটার কোনো উল্লেখ চার্জশিটের মধ্যে নাই। এই যে গুলিকারী ফয়সাল করিম মাসুদ, তিনি যে সিঙ্গাপুরে বসে মাহবুবুল করিম হানিফের সাথে যেই মিটিং করেছে, নানকের সাথে যেই মিটিং করেছে, সেই মিটিংয়ের ব্যাপারে চার্জশিটে কোনো তথ্য নাই। এমনকি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ব্যাপারে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কিভাবে এই খুনের সাথে সম্পৃক্ত সেই ব্যাপারে কোনো সুস্পষ্ট রূপরেখা চার্জশিটের ভিতরে ছিল না, যার কারণে আমরা তখন আদালতে এই চার্জশিটকে নারাজি দিয়েছিলাম এবং পুনঃ তদন্তের জন্য আবার আবেদন করেছিলাম, যার কারণে এই তদন্তের ভার সিইডির কাছে গিয়েছে। তো যেই প্রশাসনের পক্ষ থেকে বারংবার আমাদেরকে
এই হত্যাকারীদেরকে বা হচ্ছে বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হয় এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে হাদির হত্যার বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবার যেই প্রচেষ্টা আমরা ফেসবুকে দেখি, সেই জায়গা থেকে আমাদের একটা আশঙ্কা থেকে যায় যে প্রশাসন চাইলেও এই হত্যার সুষ্ঠু তদন্ত করতে তারা সক্ষম কিনা। এই জন্য আমরা জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার একটা তদন্ত করবার জন্য তাদেরকে বলছি, বিচার করবার জন্য তাদেরকে বলি নাই। পৃথিবীতে এর পূর্বেও বেনজির ভুট্টো, রফিক হারিরির মতো লোকদের তদন্তের কাজ জাতিসংঘের অধীনে হয়েছে এবং বিশ্ব মিডিয়ায় শহীদ ওসমান হাদিকে, শুধু আমরাই নয়, বিশ্ব মিডিয়া শহীদ ওসমান হাদিকে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি হিসেবেই তারা মনে করেছেন। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা, এই সকল ইস্যু সলভ করার জন্য শহীদ ওসমান হাদির হত্যার একটা সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। সেই জন্যই আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছিলাম যে জাতিসংঘকে যাতে শহীদ ওসমান হাদির হত্যার তদন্তের ভার জাতিসংঘের কাছে হস্তান্তর করা হয়। আমার আইডি বিগত এখন না বেশ কিছুদিন ধরে আমার আইডিতে রিপোর্ট করা হচ্ছে আইডি ক্লোন করে। তো গতকালকে আমি পোস্ট দেওয়ার পর দেখতে পাই যে বারবার আমার আইডি লগ আউট হয়ে যাচ্ছিল। গতকাল 2টা কিংবা 3টার দিকে আমি আমার আইডি ডিঅ্যাক্টিভেট করি। ডিঅ্যাক্টিভেট করার পরে যেটা হয়, আমি যখন পুনর্বার মানে লগ ইন করতে যাই, বিশেষ করে এই ঘটনা জানার পর যখন আমি লগ ইন করতে যাই, আমি লগ ইন করতে গিয়ে দেখি যে আমার প্রিভিয়াস যে ডিভাইস সেটার অ্যাপ্রুভাল এবং যে টু ফ্যাক্টর সেটা যেহেতু আমার ইমেলের সাথে কানেক্টেড, আমি কোনোভাবে আমার আইডিতে লগ ইন করতে পারছিলাম না। পরে আমাদের রায়হান আছে, রায়হান হচ্ছে লগ ইন করতে পারে, তখন সে আবার ডিঅ্যাক্টিভেট করে দেয়। এই আশঙ্কা থেকে যে কোনো মুহূর্তে আইডি চলে যাবে, যেহেতু এটা আমাদের দীর্ঘদিনের ইনকিলাব, আমার জুলাই আন্দোলন সবকিছুর আর্কাইভ, এর জন্য আমি ডিঅ্যাক্টিভেট করে রেখেছি এবং আগামী 2-3 দিনের মধ্যেই আমার আইডি সচল হবে, যেহেতু একটা আইটি টিম অলরেডি এটা নিয়ে কাজ করছে। এবং যারা এই প্রোপাগান্ডাগুলো ছড়ায় তারা উদ্দেশ্যমূলকভাবেই ছড়ায়। সত্য মিথ্যা জানার তাদের প্রয়োজন পড়ে না, তাদের প্রয়োজন যে কোনো একটা মিথ্যা সমাজ এস্টাবলিশ করা, যাতে হচ্ছে যে কোনো উপায়ে যে কোনো মাধ্যমে শহীদ ওসমান হাদির যে বিচার সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা যায় এবং তার যারা সহযোদ্ধা আছে তাদেরকে বিতর্কিত করে যারাই ওসমান হাদি হত্যার বিচারের জন্য দাবি জানাবে তাদেরকে যাতে ইররিলেভেন্ট করা যায়। আমি তাদেরকে বলবো, আপনারা দয়া করে আরেকটু পড়াশোনা করে আরেকটু স্কিলফুল হয়ে তারপরে এই প্রোপাগান্ডাগুলো ছড়াবেন। কারণ পৃথিবীতে কোথাও কোনো বলদও মানে নিজের ফেসবুক অ্যাকাউন্টে কোনো খুনের হত্যার বিচার দাবি মানে পরিকল্পনা করে না। এবং আমাদের জায়গা থেকে যদি আমাকে, জাবের ভাইকে, ইনকিলাব মঞ্চে সবাইকেও যদি আপনারা শহীদ করে ফেলেন, তাতেও আসলে শহীদ ওসমান হাদির যে বিচার সেটাকে আপনারা বাংলাদেশের জনগণকে সরাতে পারবেন না। শরীফ ওসমান হাদির যে কেস, এটা নিয়ে প্রতিবেশী দেশ ও বিএনপির যৌথ নাটকীয়তা দৃশ্যপটে আসছে। আমরা যেটা সন্দেহ করছিলাম এবং সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য এদের যে শঙ্কা, সেটা সত্য হচ্ছে। তো আপনারা যেটা দেখছেন যে পশ্চিমবঙ্গে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়েছে, সাধারণ সহজ সরল নাগরিকদের মধ্যে খুশির বন্যা, বিএনপি এটা মার্কেটিং করছে, কিন্তু আসলে এগুলো আরেক ষড়যন্ত্রের আলামত। এবং এই গ্রেপ্তার দেখানো বা বাকি যে ঘটনা, এগুলো পার্ট অফ নাটক, এটা স্পষ্ট হচ্ছে। দেখেন কিভাবে, এবং তার আগে বলেনি যে ইলিয়াস, পিনাকি বা এদের দৃষ্টিভঙ্গি কি ছিল, এগুলো কিন্তু কোনো ইনভেস্টিগেশন না, এগুলো দৃষ্টিভঙ্গি, এগুলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স একত্র করে একটা অ্যানালজি করা হয়। অতএব এটা সঠিক হতে পারে, নাও হতে পারে। ইলিয়াস, পিনাকি এরা ওসমান হাদি হত্যায় ডিজিএফআই কে দায়ী করে থাকে এবং ডিজিএফআই এর হেফাজতে হত্যাকারীরা আছে বলেও এরকম ধারণা যে ক্যান্টনমেন্টে বা কোথাও আছে, এটা ইলিয়াস পিনাকি করেছিল। আমরা দেখতে পাচ্ছি যে সেই ধারণা তো অনেকাংশে সত্য হচ্ছে। কারণ কি, দেখেন, ওসমান হাদির হত্যাকারীরা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হলো, স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশ সরকারকে ইনফর্ম করবে, যেহেতু ভারতের পছন্দের সরকার বাংলাদেশে এখন আছে এবং বাংলাদেশ সরকার এটা ফরেন মিনিস্ট্রি বা হোম মিনিস্ট্রি, তারা কেউ ফর্মাল স্টেটমেন্ট দিয়ে জাতিকে জানাবেন এই সুখবরটা। এটা ডেফিনেটলি একটা সুখবর, কারণ ওসমান হাদির সাথে মানুষের আবেগ জড়িত। ইউনূস সরকার ব্যর্থ হয়েছে, বিএনপি সরকারের আমলে ভারতের মাধ্যমে তাকে ধরাতে পারছে, এটা বিএনপি সরকার একটা গ্রেট অ্যাচিভমেন্ট হওয়ার কথা, তো সরকারিভাবে এটা প্রচার করার কথা। কিন্তু না, একটা নির্বাচিত সরকার ক্ষমতায়, কিন্তু এটা আইএসপিআর এর অনানুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে আমরা জানতে পারি। এটা বিএনপি সরকার ওইভাবে সরাসরি অফিসিয়ালি প্রচার করেনি। কেন? এখানে আইএসপিআর এর সম্পর্কটা কি? আইএসপিআর কি এখন দেশ চালায়? সেনাবাহিনী দেশ চালায়? সেনাবাহিনী এখানে কেন প্রাসঙ্গিক হবে? তারা বলছে, তাদের বরাত দিয়ে সেনাবাহিনী প্রথম আলো সংবাদ প্রচার করে। এবং ইন্টারেস্টিংলি ডিজিএফআই এর নতুন মহাপরিচালক, তিনি মহাপরিচালক হওয়ার সাথে সাথে দৌড়ে ভারতে গেছেন। এই ভারতে যাওয়াটাই তো একটা সন্দেহজনক। তো ভারতে গিয়েছেন আর তিনি ভারত থেকে আসার পরেই গ্রেপ্তার। এর মানে কি? এখানে ডিজিএফআই ইজ ডিপলি কানেক্টেড এই নাটকের সাথে। তাহলে কি ঘটতে পারে? একটা পারসেপশন, আই রিপিট, ইটস নট ইনভেস্টিগেশন, একটা পারসেপশন।
বা ইটস অ্যানালাইসিস অ্যান্ড অ্যানালজি, যে আসলে ডিজিএফআই হেফাজতেই ছিল, ডিজিএফআই ভারতের হাতে তুলে দিয়েছে যে এখন গ্রেপ্তার করেন, এটা নিয়ে একটু নাটক করি কিছুদিন। এই কারণ দেখেন, আমি প্রথম আলোর রিপোর্টটা একটু আপনাদেরকে শোনাই। বিভিন্ন সূত্রে বরাত দিয়ে আইএসপিআর জানায়, প্রথম আলোর রিপোর্টে আছে, সম্প্রতি ডিজিএফআই নবনিযুক্ত মহাপরিচালক ভারত সফর করেন। তিনি এই সময় ভারতীয় কর্তৃপক্ষকে হাদি হত্যা মামলায় আসামি সহ সব সন্ত্রাসীকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানান। এই পরিপ্রেক্ষিতে ভারতীয় কর্তৃপক্ষ সুস্পষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই দুই আসামিকে আটক করতে সক্ষম হয়। দেখেন, এখান থেকে স্পষ্ট যে এতদিন গ্রেপ্তার না করাটা ইচ্ছাকৃত ছিল, এখন গ্রেপ্তার করাটা ইচ্ছাকৃত, এর মানে এটা নাটক। আপনি যখন স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে কিছু একটা করবেন, এটাই তো নাটক। যেমন একজন আসামি, তাকে আপনি হাতের কাছে পেলেই গ্রেপ্তার করবেন, এটাই তো নিয়ম। কিন্তু না, আপনি জানেন ওখানে আছে, আপনি গ্রেপ্তার করেন না, কিন্তু বাংলাদেশের ডিজিএফআই মহাপরিচালক বলে আসে তারপর গ্রেপ্তার করে। অথচ ইউনূস সরকার অনুরোধ করেছে, তাতে গ্রেপ্তার করে নাই, কিন্তু এখন ডিজিএফআই বলেছে গ্রেপ্তার করেছে। তাহলে কি দাঁড়ালো? যে এই হত্যাকারীরা যাদেরকে গ্রেপ্তার করেছে তারা কোন জায়গায় ছিল, কি এটা সব ভারতীয় কর্তৃপক্ষ জানতো। এমনকি এই রিপোর্ট আসে যে ডিজিএফআই দেয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করেছে, এর মানে ডিজিএফআই জানতো যে কোথায় কি ছিল, তার ভিত্তিতে ভারত গ্রেপ্তার করেছে। এই দুইটা বক্তব্য আসে। একটা হচ্ছে ভারতের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করেছে ডিজিএফআই অনুরোধের ভিত্তিতে, আর একটা হচ্ছে যে ডিজিএফআই দেয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতের সরকার গ্রেপ্তার করেছে, ভারতীয় পুলিশ গ্রেপ্তার করেছে। তাহলে কি দাঁড়ালো? যে ডিজিএফআই ইজ ডিপলি কানেক্টেড হিয়ার, এবং ডিজিএফআই নিউ দ্যাট। ইলিয়াস মিনাকে এটাই তো বলার চেষ্টা করেছে আসলে ডিজিএফআই হেফাজত আছে। এটা হতে পারে যে ডিজিএফআই ভারতের কাছে তুলে দিয়েছে যে এখন গ্রেপ্তার দেখান, তারপরে তার গ্রেপ্তার দেখিয়েছে। গ্রেপ্তার দেখানোর পর বাকি অংশ তো পার্ট অফ নাটক। কি যে 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, বাট কিসের জন্য? অবৈধ অনুপ্রবেশের দায়। দেখেন নাটক কত প্রকার, কি কি প্রতিবেশী দেশের অবৈধ অনুপ্রবেশ করেছে অনেক আগে, এবং ভারত সরকার নাকি সেটা আগেই জানতো, তাদের গোয়েন্দা জালে ছিল। তাহলে অবৈধ অনুপ্রবেশ করলে তারা সময় মতো গ্রেপ্তার করে না। আর আওয়ামী লীগ নেতারা যে দলে দলে অবৈধ অনুপ্রবেশ করেছে তাদের কাউকে ধরে না, এখন এটা সামনে এনেছে। এটাই তো নাটক। আর অবৈধ অনুপ্রবেশের দায় গ্রেপ্তার, অবৈধ অনুপ্রবেশের দায় 4 থেকে 5 বছর জেল হতে পারে কমপক্ষে, আইন অনুযায়ী 6 বছর পর্যন্ত জেল হতে পারে। তাহলে 6 বছর জেল খাটবে, তারপরে বাংলাদেশ ফেরত দিবে নাকি? বিচারের মুখ দেখবেন না, জাস্ট নাটকের একটা শুরু। তবে ওখান থেকে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হতে পারে যে গ্রেপ্তার হয়েছে অবৈধ অনুপ্রবেশের দায়, কিন্তু ওসমান হাদি হত্যা নিয়ে নানান প্রশ্ন ভারতীয় পুলিশ করবে, তারপরে সেখান থেকে নানান প্রোপাগান্ডা ছড়াতে পারে, এটার সাথে অমুকের বিএনপির কেউ জড়িত না, অথবা বিএনপি যাদেরকে ফাঁসাতে চাইবে, যেভাবে প্লট সাজাতে চাইবে, ভারতীয় পুলিশের কাছে যারা গ্রেপ্তার হয়েছে হত্যাকারী শুটার, তারা ওইভাবে বলবে। এটা একটা যৌথ নাটকীয়তা হতে পারে। অতএব ন্যায় বিচার, ওসমান হাদি হত্যাকারীদের বিচার, এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না। যা দেখছেন এটা আরেকটা মেটিকুলাস ডিজাইন নাটক, এবং এই নাটকের সাথে ভারত এবং বিএনপি জড়িত। আর যেহেতু ডিজিএফআই এখন বিএনপির পকেট, এর মানে একদম বিএনপির পছন্দের লোককে ডিজিএফআই মহাপরিচালক বানানো হয়েছে, এবং তিনি সাথে সাথে ভারতে যে হাজিরা দিয়ে এসেছেন, কিছু ট্রেনিং নিয়ে এসেছেন, ভারতের অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছেন, তা এখন বিএনপির মনের মতো করেই তো নাটকটা হবে। খবর আরো আছে দর্শক। এছাড়া বাংলাদেশে আহ্বানের পরিপ্রেক্ষিতে ভারতে বসে বাংলাদেশ বিরোধী প্রচারকারীদের বিরুদ্ধে সাহসী অভিযান চালাবে বলে ভারতীয় কর্তৃপক্ষ নিশ্চয়তা দিয়েছে। এর মানে আওয়ামী লীগের লোকজনকে ধরবে, দেখি কাদেরকে ধরে। উই আর ওয়েটিং, বাট ইটস ভেরি টাফ। যদি ধরে তাহলে এটাও একটা খেলা। কি খেলা? এটা হচ্ছে কে ভারতের গোলাম হতে পারে, আওয়ামী লীগ না বিএনপি, এই রেস। হ্যাঁ, এটা একটা সেন্সে আপনি বলতে পারেন যে এটা বিএনপি সরকারের সফলতা, যে ভারতে বসে যারা বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করানো হচ্ছে। কিন্তু বাংলাদেশ বিরোধী প্রচারণা এখন তো তেমন চালায় না, এখন তো মোটামুটি তারা শান্ত আছে। ভারতে বসে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাতে ইউনূসের আমলে, ইউনূস এদেরকে থামানোর জন্য বারবার চেষ্টা করেছেন, কিন্তু থামায়নি। এখন বিএনপি এসেছে, এখন থামাবে কেন? বিশেষ কোন উদ্দেশ্যে না? ভারতকে খুশি করতে পেরেছে বিএনপি, যে আওয়ামী লীগকে লাগবে না, বিএনপি খুশি করেছে, অতএব এখন আমরা আওয়ামী লীগকে চিনি না, এখন বিএনপিকে চিনি। এরকম একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ওভারঅল যা দেখছেন, পৃথিবী থেকে ন্যায় বিচার উঠে গেছে। এই যে যুক্তরাষ্ট্র যা করছে ইরানের উপর, ভেনেজুয়েলার ক্ষেত্রে দেখেছেন, আসলে পৃথিবী একটা নাট্যমঞ্চ। ইন্ডিয়া তো আমাদেরকে ফেরত দিতে বাধ্য, তার কারণ হচ্ছে তাদের সাথে আমাদের extradition চুক্তি আছে, একটা চুক্তি আছে। কিন্তু আমরা তো অতীতে দেখছি হাসিনার মতো বড় বড় কিলার ওখানে রয়ে গেছে। এখন এখানে দুটো জিনিস, একটা হলো যে ইন্ডিয়া কিন্তু আওয়ামী লীগ এবং হাসিনাকে তাদের বন্দী হিসেবে কখনো দাবি করে নাই।
ফলে তারা ওটাকে বন্দি প্রত্যর্পণের আওতার মধ্যে দেখছে না। আমরা মনে করি যে আমাদের সে পলাতক ফিউজিটিভ সাবেক স্বৈরশাসক, কিন্তু ইন্ডিয়ার দৃষ্টিভঙ্গি কিন্তু এটা না। ইন্ডিয়া একেবারে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনাকে ওখানে জায়গা দিয়েছে। আর এখানে এটা হলো আপনার বন্দি প্রত্যর্পণ চুক্তি। এবং আমার ধারণা, এটা আই মে বি রং, যে ইন্ডিয়া অনেক আগে থেকে এদের ইয়েটা জানতো, পজিশনটা জানতো। এবং যখন সম্ভবত আমাদের সরকারের তরফ থেকে কেউ একজন গেছে 2-1 দিনের মধ্যে, আমার মনে নাই, পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো দায়িত্বশীল ব্যক্তি গিয়ে যখন ইন্ডিয়ার কাছে এইটা জোর দাবি জানিয়েছে তাদেরকে ফেরত দেওয়ার, তখন কিন্তু তারা লোকেশনটা শনাক্ত করে বললো যে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। কারণ আমি এটা বিশ্বাস করি না যে বাংলাদেশ থেকে গেছে এবং এটা এতদিন পর্যন্ত তারা তাদের পজিশনগুলো চেঞ্জ করেছে এবং সেটা ইন্ডিয়ার ইন্টেলিজেন্স কিংবা পশ্চিমবাংলার পুলিশের নজরদারি বাইরে ছিল, এটা আমার কাছে বিশ্বাস মনে হয় না। তো তারা এখন আমাদের সরকারের তরফ থেকে যেহেতু এই ব্যাপারটা তোলা হয়েছে, তারা এখন এটা বন্দি প্রত্যর্পণের আওতায়। এবং আজকে আমরা ব্রিফিং শুনলাম পুলিশের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যে তারা বলেছেন যে তারা এখন এটা, পররাষ্ট্র মন্ত্রণালয় বললেন যে ফেরত আনার প্রক্রিয়ার মধ্যে আছে। ফেরত তাদেরকে দিতেই হবে, এটা অন্য কোনো উপায় নাই। এবং ফেরত দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমাদের দেশে যে এরা তো হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিন্তু এটার পেছনে পুরো প্লটটা কি, মানে পেছন নেপথ্যের শক্তিকে খুঁজে বের করা, কারা এই হত্যাকাণ্ডটা কেন ঘটলো, এই পুরো প্লটটা কিন্তু আমরা জানতে চাই। সেখানে আশা করি যে আমরা যেটা প্রকৃত সত্য সেটাই আমরা জানতে পারবো। যে ঢাকা 8-এর ক্যান্ডিডেট হবে হাদি ভাই, এই জন্য তাকে গুলি করা হচ্ছে। হাদি হত্যার আসামি এখন যাই বলুক না কেন, সেটা নিয়ে একটা রাজনীতি হতে পারে। তাহলে কি সত্য কথা বের হয়ে আসলেও রাজনীতি হওয়ার সেই আশঙ্কা আছে কিনা? সত্য হলে তো আছে, সত্য হলেও আছে, মিথ্যা হলেও আছে। কিন্তু তারা যে প্রশ্ন হলো যে সত্যটা মিথ্যা মাপবে কি, আপনি বুঝবেন কিভাবে? ধরা যাক বললো উনি 5 জন লোকের নাম বললো, 5 জনকে আপনি যে ঝটপট যে ধরে ফেলাবেন, এটার উপর ডিপেন্ড করে এটা উচিত হবে। অথবা 15 দিন কিন্তু ওখানে রিমান্ডে থাকবে। এই 15 দিনে কি ওখান থেকে কিছু কিছু খবর ওদের মিডিয়া প্রকাশ করবে না? ওটাতে প্রকাশ করবে, ওটার মধ্যে ওদের রাজনীতি আছে কিনা, এটাই আপনি বুঝবেন কেমন। এখানে কিন্তু জটিলতা শুরু হয়েছে। অনেকের কিন্তু ঘুম হারাম, অনেকের ঘুম এর মধ্যে হারাম হয়ে যাবে আগামী কয়েকদিন। কি বলবে? তবে আমি একটা কথা বলি, ঘুম হারাম হোক আর ই হোক, হালাল হোক, এটা কিন্তু কাদের ঘুম হারাম বলে মনে হয় আপনার? অনেকেরই হতে পারে, আমার হতে পারে, আমারও হতে পারে। পার্টি সম্পাদকের নাম বললাম না, বললে আমার তুমি দেখাই দিলে কেন? তার চেয়ে বরং আমি আমার উপরে নিলাম, আমার উপরে থাকাটা জাস্টিফিকেশন আছে, এটা উনি বললেন, অসুবিধাটা কি আছে? আমি বলছি চানা ব্যাপারটা কি, এটা কিন্তু ভাই আতঙ্কে হতে পারে হারাম, তাই না? তখন কেন হবে, কোথায় এসে পড়বে কেউ তো জানে। তেহরানে কত, তেহরানে যে কার পাশে বোমা পড়বে কেউ জানে না, সবাই কিন্তু ঘুমারাম। তো ওরকম আর কি। তো এখন আমার কথা হলো, তার হচ্ছে বড় কথা কি জানেন? দেখেন এই ঘটনার পেছনে কেউ না কেউ আছে, সেই পেছনে কেউ না কেউ যারা অথবা যে দল অথবা কোনো কিছু থাকতে পারে, যারা আছে তার কেন কে? দেখেন যত কিছু আপনি বলেন, হাদি কিন্তু যদি আমরা বলি যে প্রতিহিংসা শিকার, হাদি কার প্রতিহিংসা শিকার? আপনি ওই সময় হাদি মারা যাওয়ার পর আমি কয়েকদিন ঘাটাঘাটি করে হাদি আসলে কি কি বলেছে আমি খুব দেখার চেষ্টা করেছি। দেখেন হাদি একটা ক্যারেক্টার। জুলাই আন্দোলনের সময় হাদি কিন্তু একদম সামনের সারিতে ছিল। হাদির নাম প্রথম আমরা জানলাম কখন, মানে সিরিয়াসলি বলছে যে বড় পাওয়ারফুল লোক, এটা বুঝলাম কখন, 32 সাল ভাঙার সময়। ওই সময় সে কিন্তু অনলাইনে আহ্বান জানায় সবার জন্য। এই প্রথম জানলাম যে হাদি একজন আছে। তারপর হাদির বিভিন্ন বক্তব্য শুনছি। হাদির বক্তব্যের মধ্যে একজন অ্যারোগেন্সি ছিল, অস্বীকার করবো না আমি, বাট সে কিন্তু সবাই সমালোচনা করছে। সে এনসিপির তীব্র সমালোচনা করছে, জামাতের সমালোচনা করছে। ওর মুখে একদম আমি মুক্ত কণ্ঠে কেমন একজনের প্রশংসা পাইছি, সে হলো বেগম জিয়া। হাদি বেগম জিয়ার মানে অকুণ্ঠ প্রশংসা করছে, কিন্তু মোটের উপর এটা ছাড়া ওনার সমালোচনা থেকে কেউ বাদ দেয়। এবং এই সমালোচনাগুলি বলার ভঙ্গিটা আপনার অপছন্দ হইতে পারে, কিন্তু এই সমালোচনার মধ্যে কিন্তু সারবত্তা ছিল, সার্বিকতা ছিল, কিন্তু ভালোই সে বলতো। আপনার এগুলো তো অনেক বাড়ছে, আমার সঙ্গে বাড়ছে। তো সে ভালো, আমার কাছে খুব একটা খারাপ লাগে। আবার মেঠো বক্তৃতায় তার কিছু কিছু ভাষা শব্দ আমার পাই পছন্দ হতো না। উনি কিছু নতুন নতুন শব্দগুলি যেভাবে বলতেন, মানে আখের বক্তৃতা, ওগুলো আমার ভালো লাগতো না। কিন্তু মোটের উপর এই লোকটাকে মারতে হবে, এই ভাবনাটা কার আসতে পারে? ও কার পাকা ধানে মই ছিল? তেমন কোনো সিরিয়াস কোনো ছিল না সে। আমার স্পষ্ট মনে আছে, হাদি গুলিবিদ্ধ হওয়ার পর যখন তাকে রিক্সায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন তার পাশে থেকে একজন লোক ভিডিওতে সেটা ফেসবুকে লাইভ করতেছিল। সে লাইভটা আমি দেখেছি, এবং সেই লোকটাকে তার চেহারা দেখি নাই। সে বারবার বলতেছিল যে ঢাকা 8-এর ক্যান্ডিডেট হবে হাদি ভাই, এই জন্য তাকে গুলি করা হচ্ছে। এবং তার ওই বক্তব্যে সে সরাসরি ঢাকা 8-এর অন্য কোনো প্রার্থীর প্রতি, সম্ভাব্য প্রার্থীর প্রতি ইঙ্গিত করতেছিল। ওই লোকটাকে তাকে জিজ্ঞাসা করেন না, ভাই তুমি কিভাবে বুঝলা এই যে ঢাকা 8-এর প্রার্থী হওয়ার কারণে? তো এই যে বিষয়গুলো, এগুলো বিবেচনা নেওয়া হয়েছে কিনা আমি জানি না। এটা আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে, তদন্তকারী যারা আছেন, তারা দেখবেন। কিন্তু কোশ্চেনটা হলো কি যে, এবং তার মৃত্যুর পর আপনি জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেক রকম কথা বলে। হাদি হত্যার ঘটনার পরে এমনও আমরা শুনছি যে হাদিকে যারা সামনে নিয়ে এসেছে তাদেরই কেউ হয়তো হাদিকে হত্যা করছে, এই ধরনের কথাও আমরা শুনেছি। হতে পারে।
বা রাজনীতিতে অনেক কিছু সম্ভব। রাজনীতি যে কত ন্যাস্টি হতে পারে এটা তো আমরা গত 15-16 বছর দেখছি রে ভাই। মানুষের মানে তার টিকে থাকার জন্য সাধারণ মানুষের অধিকারকে আপনি ছিনে নিচ্ছেন, তো এগুলো তো আমরা দেখছি। এখন কি হবে, কার হবে, কে করছে না করছে, তবে আমরা মানে নানা রকমের সার্কামস্টেন্স দেখে অনেক সময় মন্তব্য করি যে এটার পরে মানে শিডিউল ঘোষণা পরে তিনি হত্যা, তারপর তিনি নির্বাচন পেছনের দাবি, তার মধ্যে আবার বিএনপিকে দায়ী করে একভাবে মির্জা আব্বাসকে ইঙ্গিত করা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু নিছক রাজনীতি ছাড়া কিছু না। আপনি যদি এগুলো থেকে মন দেন তাহলে কিন্তু প্রকৃত অপরাধ থেকে দূরে চলে যাবেন। আমরা আশা করি যে প্রকৃত অপরাধী সামনে আসুক এবং এটা সুষ্ঠু একটা তদন্ত এবং বিচার হোক, সেটা আমরা আশা রাখি। আজকে ইন্ডিয়াতে হাদির খুনি ফয়সাল করিম গ্রেফতার হয়েছে। এখন আপনি বলেন তো, ইউনূসের সরকার এতদিন ক্ষমতায় ছিল কিন্তু এতদিনে সে কেন গ্রেফতার করতে পারে নাই? আর যখন একটা নির্বাচিত সরকার আসলো তার 20 দিনের মধ্যে কেন হাদির খুনি গ্রেফতার হয়ে গেল? দিস ইজ দ্য পাওয়ার অফ ফাইনেস্ট ফরেন ডিপ্লোমেসি। হাদি খুন হবার পর জুলকারনাইন সাহেব সে বারবার বলেছে খুনিরা ইন্ডিয়াতে পালিয়ে যাচ্ছে, এবং পালিয়ে যাওয়ার পরেও সে জানিয়েছিল। অন্যদিকে এই জামাতি প্রোপাগান্ডু পিনাকি পোদ্দাররা তারা বারবার করে বলছিল না খুনিরা পালিয়ে যায়নি, তারা বাংলাদেশেই আছে। এই কথা বলার মাধ্যমে তারা মূলত আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে এবং জনগণকে মিসগাইড করতে চেয়েছে। আদতে হাদির খুনিদের কূটনৈতিকভাবে ধরার সব প্রসেস বন্ধ করে দিয়ে এরা মানুষের মনোযোগ আন্দোলনের প্রতি ধাবিত করার চেষ্টা করেছে, এবং এভাবেই প্রোপাগান্ডুর দল হাদির খুনিদের সেফ এক্সিট দিয়েছে। দেখেন ভাই, শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছিল, দেশের মানুষের কাছে সব ধরনের গ্রহণযোগ্যতা হারিয়ে এসে ইন্ডিয়ার সাহায্য নিয়ে তাদের মদতপুষ্ট হয়ে বাংলাদেশটাকে শোষণ করতে চেয়েছিল। বিএনপি তখনও বলেছে, এখনো বলছে, বিএনপি বারবার করে বলছে বাংলাদেশের দরকার একটা দক্ষ ফরেন পলিসি, যেখানে কোনো দেশ আমাদের শত্রু হবে না, প্রভুও হবে না। উইন উইন ডিপ্লোমেসি করে বিএনপি বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করবে। অথচ বিএনপির এই ফাইনেস্ট ডিপ্লোমেসিকে জামাতি প্রোপাগান্ডার দল, বিশেষ করে এই পিনাকি পোদ্দাররা বারবার বিএনপিকে আওয়ামী লীগের দোষর হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে। গণতন্ত্রের মূল শক্তিটা এখানে আপনার দেশের অপরাধী আপনার শত্রু দেশেও লুকিয়ে থাকতে পারে, কিন্তু জাতিসংঘের জেনেভা কনভেনশন অনুযায়ী আপনার শত্রু দেশও আপনার সেই অপরাধীকে ফেরত দিতে পারে বা গ্রেফতার করতে পারে। এটাই ফাইনেস্ট ফরেন ডিপ্লোমেসি। হাদিকে হত্যা করার পরে প্রোপাগান্ডুরা হাদির লাশ বিক্রি করে রাজনৈতিক ব্যবসা করার চেষ্টা করেছে। কেন আপনাদের মনে নাই, নাহিদ এবং শফিকুর রহমান একটা মিথ্যা মেয়েকে হাদির বোন সাজিয়ে নিয়ে এসে ভোট চেয়েছে। তারা কখনোই হাদি হত্যার বিচার চায়নি, তারা এটাও চেয়েছে যে বিএনপি যেন কখনোই হাদি হত্যার সঠিক বিচার করতে না পারে। হাদির ইস্যুটাকে জিইয়ে রাখতে পারলেই তারা বিক্ষোভ আন্দোলনের মাধ্যমে নিজেদের রাজনৈতিক ক্যারিয়ারটাকে জিইয়ে রাখতে পারবে এবং বিএনপির ঘাড়ে বন্দুক রেখে দেশকে অস্থিতিশীল বানাতে পারবে। এটাই তাদের রাজনীতি। অথচ সৃষ্টির কি লীলা খেলা দেখেন, বিএনপি ক্ষমতায় আসার মাত্র 20 দিনের মধ্যে ইন্ডিয়াতে হাদির খুনিরা গ্রেফতার হয়ে গেছে। সেখানে হাদির খুনিদের গ্রেফতারের মাধ্যমে বিএনপি দেখিয়ে দিয়েছে ফরেন ডিপ্লোমেসি কি জিনিস। এখন অনেকেই বলবেন, তাহলে শেখ হাসিনা কাঁদছো না কেন বাছা? শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন কবে করবা? আরে ভাই, আপনারা তো এতদিন বলে এসেছেন হাদির খুনিদের বিএনপি ধরতে পারবে না, ধরবে না। পরোক্ষভাবে আপনারা এটাও বলতে চেয়েছেন যে হাদির খুনের জন্য বিএনপি দায়ী, অথচ আমরা মাত্র 20 দিনের মাথায় হাদির খুনিদের গ্রেফতার করিয়েছি। তাই একটু সময় দেন। যে কাজের মানুষ সে মুখে কথা কম বলে, কাজের কাজ বেশি করে। কটা দিন অপেক্ষা করেন, দেখেন খুনি হাসিনার কি পরিণতি হয়। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের ব্যক্তিগত অপিনিয়ন, মতামতটা আপনারা কি বলতে চান, আপনারা কি মনে করছেন। শরীফ ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। সোমবার 9 মার্চ বিকেলে রাজধানীর শাহবাগে ওসমান হাদির খুনির গ্রেপ্তারের বিষয়ে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠনটির বর্তমান সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। শরীফ ওসমান হাদি হত্যার যে প্রধান আসামি শুটার ফয়সাল, তাকে কি দেশে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করা সম্ভব হবে? কি ভাবেন আপনারা? অবশ্যই সেটি কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ করতে চাই, ভিডিও শেষ করার আগে বলতে চাই আপনাদেরকে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে, সকলের আগে পৌঁছায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।